প্রায় 3.5 ঘন্টা ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের দল বাসদ মার্ক্সবাদী থেকে আমরা জাতীয় ঐকমত্য কমিশন আমাদেরকে যে মতামতগুলো চেয়েছিল সেই মতামতের প্রেক্ষিতে আমাদের বক্তব্য আমরা এখানে উপস্থাপন করেছি। আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে মূলত আমাদের বক্তব্য উপস্থাপন করেছি সেটা হচ্ছে প্রধানত হচ্ছে যে পদ্ধতিতে এখানে মতামত চাওয়া হয়েছে, আমরা সেই পদ্ধতি বিষয়টা নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল। আমরা মনে করেছি যে ইতিহাস এবং মূলনীতি সম্পর্কিত এরকম একটা জটিল বিষয়, এই বিষয় ঠিক হা না করার মধ্য দিয়ে এই বিষয়টাকে ব্যাখ্যা করাটা অনেক কঠিন ব্যাপার। এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যখন এই কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের মতামত জমা দিয়েছিলাম, তখন কিন্তু আমরা প্রধানত যে কথাটা বলেছিলাম যে এই হ্যাঁ এবং না এর মধ্য দিয়ে আমাদের বক্তব্যটা আমরা পরিষ্কার করতে পারবো না, ফলে আমরা লিখিতভাবেই মূলত আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করি। এবং আমরা যে বিষয়টা নিয়ে প্রধানত আমরা এই আলোচনাটা করেছি, আমরা বলেছি যে ইতিহাস এবং মূলনীতি সম্পর্কিত আলোচনায় যদি আমরা একমত হতে পারি তাহলে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একমত হওয়া অনেক সহজ। কারণ আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি সংস্কার কমিশনের প্রতিবেদনে ইতিহাস সম্পর্কিত যে আলোচনাটা করা হয়েছে এই আলোচনাটা আমরা যথার্থ মনে করি না, এবং এই ইতিহাস সম্পর্কিত আলোচনা করতে গিয়েই এখানে মূলনীতির বিষয়গুলোতে কি যুক্ত হবে কি বিযুক্ত করা হবে সেই বিষয়টা তারা এনেছে। যেমন এখানে আমরা দেখেছি যে ইতিহাসের বিষয়ে আলোচনা করতে গিয়ে এখানে পাকিস্তানি যে একটা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দীর্ঘ লড়াই করেছে এবং সেখানে 52, 62, 66, 69 এই আন্দোলনের ধারাবাহিকতায় 71 এবং এই পুরো আন্দোলনের মধ্যে যে বিষয়গুলো ছিল, একটা হলো শোষণ মুক্তির চেতনা ছিল, মানুষ শোষণ থেকে মুক্তি পাবে, ধর্মনিরপেক্ষতার চেতনা ছিল এবং সেই সময় সমাজতন্ত্রের চেতনাও ছিল। এই লড়াইয়ের মধ্যেই কিন্তু ছিল। এবং আপনারা জানেন যে আমাদের দেশের বিভিন্ন শিক্ষক, বুদ্ধিজীবী এবং মৌলানা ভাসানীর বক্তব্যের মধ্যেও আমরা এই বিষয়গুলো পাই। যেটা আমরা খেয়াল করেছি যে সংস্কার প্রতিবেদনের যে রিপোর্ট, সেই রিপোর্টে এই ইতিহাসটা যেটা উল্লেখ করা হয়েছে আপনারা দেখলেই দেখবেন 13 পৃষ্ঠা থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত একটা দীর্ঘ ইতিহাস আছে, কিন্তু এই বিষয়গুলোকে যথার্থভাবে আনা হয়নি বলে আমরা মনে করি। এটা আমাদের আলোচনার একটা বড় বিষয় ছিল, কারণ আমরা এই বিষয়টা আমাদের মনে হয়েছে যে ইতিহাসটাকে যথার্থভাবে উপস্থাপন না করলে মূলনীতি সম্পর্কিত আলোচনায় আমরা একমত হতে পারবো না। ফলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা যে এই সম্পর্কিত যে আলোচনা আমরা করেছি কমিশনের আলোচনায় আমরা মোটেও সন্তুষ্ট না, ইতিহাসের আলোচনায় এবং মূলনীতির আলোচনায়। এবং আমরা মনে করি যে এই ডায়লগ ডিসকাশন ছাড়া এই ধরনের একটা জটিল বিষয় সেটাতে একমত হওয়া সম্ভব না। ফলে এটা আমাদের একটা বিষয় বা এই দিকটা আমাদের দিক, আমরা সেটা বলেছি। নির্বাচন সম্পর্কিত আলোচনায় এখানে আমরা নিবন্ধনের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বলেছি যে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া থাকা উচিত নয়, আর এখনকার যে শর্ত আছে এই শর্ত একটা এই শর্তে নিবন্ধন, রাজনৈতিক দলের নিবন্ধন খুবই কঠিন শর্ত, ফলে এটা বাতিল করা উচিত। এবং রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে শর্ত শিথিল করার প্রস্তাবনা বলেছে এখানে সংস্কার কমিশন যে শিথিল করার কথা বলেছে সেই বিষয়গুলো আমরা কার্যকর করার কথা আমরা সেটা বলেছি। উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি যে এখানে আমরা প্রধানত মনে করি যে নির্বাচন এখানে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। কিন্তু এখানে যেভাবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়ার কথা বলা হয়েছে, আমাদের যতটুকু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা দেখেছি যে এটার মধ্য দিয়ে ঠিক ব্যয় যতটা বাড়বে বা এটার যত আধিক্যের জায়গাটা বাড়বে সেই অনুযায়ী ডেমোক্রেটিক যে স্পেস তৈরি হওয়ার কথা সেটা কিন্তু তৈরি হচ্ছে না। ফলে আমরা এখানে উচ্চকক্ষের তো এখানে আইন সমস্ত ক্ষমতা নিম্নকক্ষেরই, ফলে এখানে আমরা যে বিষয়টা মনে করেছি যে এখানে মানুষের ডেমোক্রেটিক স্পেস পাওয়া বা জনগণ এই আইন প্রক্রিয়ার সাথে মতামত দেওয়ার ক্ষেত্রে যুক্ত হতে পারবে, সেটার ক্ষেত্রে আমরা এখানে পার্লামেন্টের যে 2/3 মতামতের ভিত্তিতে এখানে একটা বিধান অনুমোদন করা এবং সেটা গণভোটের মাধ্যমে করার যে সুপারিশ করা হয়েছে,
এটাকে আমরা সমর্থন করি যে গণভোটের মধ্য দিয়ে সংবিধানের এই সংশোধনীগুলো করতে পারবে। ফলে এই বিষয়ে আমাদের বক্তব্যটা আমরা এই জায়গাটা রেখেছি। হ্যাঁ, এবং আমরা এখানে ৭০-এর অনুচ্ছেদ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এই অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আমরা মনে করি যে কোনো ধরনের শর্ত ছাড়াই এই ৭০-এর অনুচ্ছেদ বাতিল করা উচিত। এখানে অর্থ বিল ব্যতীত অন্যান্য বিষয়ে তারা বলেছে অর্থ বিলের ব্যাপারটা এখানে পার্লামেন্টের সদস্যরা বিপক্ষে ভোট দিতে পারবেন না, দলীয় সদস্যরা। আমরা বলেছি এই ধরনের কোনো শর্ত রাখা যাবে না, কোনো ধরনের শর্ত ছাড়াই এখানে ৭০-এর অনুচ্ছেদ এটা বাতিল করতে হবে। এখানে আমরা আরেকটা বিষয় দেখেছি যে এখানে মানে আমাদের যে সংবিধানে সমাজতন্ত্রের কথা আছে বা সমাজতান্ত্রিক এখানে সমাজতন্ত্রকে গণতন্ত্র বিরোধী একটা শাসন ব্যবস্থা হিসেবে দেখানো হয়েছে। আবার আরেকটা যে জিনিসটা তারা করেছে সেটা মুক্তবাজার অর্থনীতিকে তারা এখানে প্রমোট করার কথা বলেছে। আমরা যে কথা বলতে চাই যে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিল কেন, এখানকার শাসন ব্যবস্থা দেখলে আমরা দেখব যে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এখানকার বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, তথাকথিত এই মুক্তবাজার অর্থনীতিকে রক্ষা করতে গিয়েই কিন্তু তাকে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল। ফলে আমরা যে কথাটা বলি যে ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ আনে একটা ব্যবস্থা। ফলে এই ধরনের অর্থনীতিকে যদি প্রমোট করা হয় তাহলে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা কিন্তু এখানে অনিবার্যভাবে ফ্যাসিবাদকে কায়েম করবে, কার্যকর করবে। এটাও আমাদের একটা বিষয় ছিল। এছাড়া আমরা পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে আমরা বলেছি যে পুলিশ সংস্কার কমিশন নিয়ে কেন আলোচনা করা হলো না। আপনারা জানেন যে 6টা সংস্কার কমিশনের প্রতিবেদন এখানে দেওয়া হয়েছিল, তার মধ্যে 5টা বিষয়ে মতামত চাওয়া হয়েছে, একটা পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে মতামত চাওয়া হয়নি। এই বিষয়ে আমরা বলেছি এই কারণ আমরা দেখছি যে গণ অভ্যুত্থানে পুলিশ যে ভয়ঙ্কর এখানে ভূমিকা পালন করেছে বা পরবর্তী সময়ে আমরা দেখছি যে নানানভাবে এখানকার গণতান্ত্রিক আন্দোলনে এখানে হামলা করা হচ্ছে, পুলিশ নির্যাতনের ঘটনা ঘটছে। ফলে এই পুলিশ সংস্কার কমিশন নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা, নানান দিক থেকে আলোচনা করাটা অনেক জরুরি আমরা মনে করি। এবং আমরা যে স্পেসিফিকভাবে যে বিষয়টা মনে করি যে ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ করা চলবে না, এই বিষয়টাকে কার্যকর করতে হবে। মৌলিক অধিকারের বিষয়ে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন যে মৌলিক অধিকারের ক্ষেত্রে এখানে কিছু শর্ত আরোপ করা হয়েছে। আমরা দেখেছি যে এর আগেও ৭২-এর সংবিধানে এখানে মৌলিক অধিকারকে আইন দ্বারা বলবৎযোগ্য করা হয়নি বলে এখানে নানানভাবে মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছে, মৌলিক অধিকার বাস্তবায়ন করা হয়নি। আমরা এই সংস্কার কমিশনের প্রস্তাবনায়ও এই ধরনের শর্ত থাকলে এখানে একটা সুযোগ আছে যে রাষ্ট্র মানুষের যে মৌলিক অধিকার নিশ্চিত করতে বাধ্য, এই বাধ্যবাধকতা থাকে না। ফলে আমরা এই বিষয়টাও নিয়ে বলেছি যে মৌলিক অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না। এই বিষয়টা আমাদের দিক থেকে আলোচনা ছিল। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা আবার একমতও আমরাও হয়েছি, আবার কিছু বিষয় আমরা বলেছি, তারাও বলেছে তাদের দিক থেকে ভাবার ব্যাপার আছে, বা আমরাও বলেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আলাপ আলোচনা করলাম। আমরা এই বিষয়গুলো নোট নিয়েছি, আমরা আমাদের আলোচনা করব, পর্যালোচনা করে আমাদের এই মতামতটা জানাবো। আমরা প্রধানমন্ত্রীর আমরা দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এই কথা আমরা বলেছি। মেয়াদকাল 4 বছর হওয়া উচিত, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। একজন দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে আমরা বলেছি যে সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে এই কমিশন তার ভূমিকা পালন করতে পারে, তার কার্যপরিধি হওয়া উচিত সাংবিধানিক পদে নিয়োগ। অন্যান্য যে বিষয়গুলো আছে, জরুরি অবস্থা জারি থেকে অন্যান্য যে ক্ষমতা তাকে দেওয়ার কথা বলা হয়েছে, আমরা এই বিষয়গুলোতে একমত না, কিন্তু আমরা এরকম একটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল হতে পারে এবং সাংবিধানিক পদে সে নিয়োগ করতে পারে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। কমিশন এই বিষয়ে আসলে খুব বেশি আলোচনা করতে যায়নি। কমিশন মনে করে যে এই ব্যাপারগুলো নিয়ে দ্বিমত আছে এবং এই ব্যাপারগুলো নিয়ে অনেকের অনেক ধরনের ব্যাখ্যা আছে। ফলে এই ব্যাপারে তারা আলোচনা করে একমত হতে পারবে, এরকম এখনই একমত হওয়া যাবে না এত অল্প আলাপ আলোচনায়। অর্থাৎ ওনাদের এই ধরনের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট না কিন্তু কমিশনের এই আলোচনায়, কারণ আমরা মনে করি ইতিহাস এবং ইতিহাসের আলোকেই মূলনীতি। ফলে ইতিহাসের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। ৭১ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মুক্তিযুদ্ধ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলি একটা কথা, এই মুক্তিযুদ্ধ কিন্তু আওয়ামী লীগের সম্পত্তি না। মুক্তিযুদ্ধ এখানকার জনগণের একটা লড়াই এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথাই আমরা বলছি। এখানে আওয়ামী লীগের সম্পত্তি বানিয়ে ফেলা কোনোভাবে ঠিক হবে না। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো যে কোনো আধুনিক রাষ্ট্রের একটা কনসেপ্ট। এটা কোনো একটা মানে এখানে মুজিববাদ হিসেবে যেভাবে দেখানো যায় হয়, এটাকেও আমরা ঠিক মনে করি না। এটা একটা ফরাসি বিপ্লব বা পরবর্তী ধারাবাহিকতা আমরা যদি দেখি, এটা একটা যে কোনো আধুনিক রাষ্ট্রই এই কনসেপ্টগুলোকে গ্রহণ করেছে। আমরা ধর্মনিরপেক্ষতার ব্যাপারে বলেছি যে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের, যেটা বললাম আমাদের যে দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যেই এই আকাঙ্ক্ষা ছিল। ফলে ধর্মনিরপেক্ষতা সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রেরই একটা কনসেপ্ট। ফলে সেটা অবশ্যই সংবিধানে থাকতে পারে এবং থাকা উচিত। আমরা এ ব্যাপারে আমরা মনে করি যে যে রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হতে পারবে, সেই একমত হওয়া বিষয়গুলো নিয়েই মূলত আমরা এগিয়ে যাব এবং সেক্ষেত্রে যেই বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা যায় সেটা অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা, আর বাকি যে বিষয়গুলো থাকবে সেটা পরবর্তীতে নির্বাচিত সরকার যে আসবে সেই নির্বাচিত সরকার এটাকে কার্যকর করবে, এটাই আমরা মনে করি। এবং এই বিষয়গুলোকে আমরা সাংঘর্ষিক মনে করি না। সংস্কার, বিচার, নির্বাচন, এই কোনোটাই কিন্তু সাংঘর্ষিক না, এই একটা আর একটা পরিপূরক। আমরা দেখছি যে এটাকে একটা আর একটার মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তাহলে আমরা যেমন সংস্কার চাই, আমরা বিচার চাই, আবার আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনও চাই। ফলে সেই নির্বাচনের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে ডিসেম্বর পর্যন্ত, আমরা মনে করি যে সংস্কার করে যে সংস্কারের বিষয়গুলো আলোচনা চলছে সেই বিষয়গুলো নিয়ে অনেক একমত হওয়া এবং সেই প্রক্রিয়ায় নির্বাচনে যাওয়া, এটা কিন্তু ডিসেম্বরের মধ্যেই সম্ভব, এটা আমরা মনে করি। আমরা একটা ব্যাপার মনে করি, আমরা পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে যখন তারা বলছিল যে এটা নিয়ে আলোচনা করেনি, তারা মনে করে যে এগুলা মানে কার্যকর করা সম্ভব আশু দাবি। আমরা কিন্তু একটা কথা মনে করি যে এই যে আলাপ আলোচনা হচ্ছে, এই আলাপ আলোচনা অনেক বেশি জরুরি। আমরা একমত হতে পারি, দ্বিমত হতে পারি, কিন্তু বাংলাদেশে এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায়, মতামত দেওয়া যায়, ভিন্ন মত পোষণ করা যায়, এই সংস্কৃতিটাকে রক্ষা করাটা খুব জরুরি। ফলে নারী সংস্কার কমিশন হয়েছে এবং তারা তাদের প্রস্তাবনা দিয়েছে। এই সংস্কার কমিশনের ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারবে। নারী কমিশনকে বাতিল করে দিতে হবে, এই কমিশনের যে প্রস্তাবনা সেগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনাই করা যাবে না, এই ধরনের কথা যারা বলে, আমরা মনে করি যে এই যে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে হয়েছে এবং যে কারণে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষা এবং সেই চেতনারই পরিপন্থী। ফলে ভিন্ন মত পোষণ করা যাবে, কিন্তু একেবারে খারিজ করে দেওয়া, বাতিল করা, এবং সেটা যারা করছে তাদেরকে এমনকি বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে কমিশনের সদস্যদেরকে, এগুলোর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা প্রধানত যেটা মানে আমরা তো প্রধানত যে বিষয়টাকে অ্যাড্রেস করেছি সেটা হচ্ছে পদ্ধতিগত বিষয় এবং ইতিহাস, এই সংক্রান্ত বিষয়। ফলে বেশিরভাগ বিষয় আমাদের আসলে পর্যালোচনা বা আলাপ আলোচনার দাবি রাখে, এটা আমরা বলেছি আর কি। আমাদের আরও আলাপ আলোচনা হওয়া উচিত, এটা মনে করি। এরকমভাবে সংখ্যা আমরা নির্ধারণ করি নাই। যেমন আমরা তো প্রধানত পদ্ধতির বিষয়টা নিয়েই আমাদের আপত্তির জায়গাটা আছে। হ্যাঁ, ফলে ওই বিষয়টাকে অ্যাড্রেস করে তো আমরা আলোচনাটা করলাম। এছাড়া তারপরে আমরা কিছু বিষয় একমত হয়েছি, সেগুলো তো বললামই, বেসিক যে মূল যে বিষয়গুলো।